হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে দোল তোমরা কেমন কাটালে? আশা করি সবাই খুব, খুব, খুব আনন্দ করেছো। আর আমারও কিন্তু দোল খুব, খুব ভালো গেছে। তো আজকে সময় নষ্ট একদম করব না। তোমাদের জন্য একটা সুন্দর শাড়ি পরে বসেছি। শাড়িটা আমাকে কেউ গিফট দিয়েছিল। তো আজকে পরলাম। শাড়িটা কেমন লাগছে বলো? আর আজকে যে ঘটনাটা আছে না, দুর্দান্ত একটি ঘটনা, যা শুনলে না তোমরা কি বলবো, আজকে রাতের তো ঘুম হবে না। তো চলো আমরা বেশি কথা একদম বলবো না, সোজা যাব কিন্তু ঘটনায়। ঘটনাটা সবাইকে বলবো মনোযোগ সহকারে, খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। আর প্রত্যেক দিনের মতো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই হাইপ করবে। দেন তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা আজকে ঘটনায় যাই। কালকে ওভারনাইট কাজ করেছি, পূর্ণিমা পুরো পেয়েছি। আজকে প্রায় ১:৩০ পৌনে ২টো পর্যন্ত কাজ করেছি, দিয়ে পুরো রেস্ট। ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম। আর এখন রাত প্রায় ৮টা ৫। আজকেই তোমাদের সাথে এখন রেকর্ডিংয়ে বসেছি। দেন আফটার রেকর্ডিংয়ের পর এডিটিং করে তোমাদের শেয়ার করে দেবো। আমাদের যে ঘটনাটা পাঠায় ওনার বাড়ি হচ্ছে বহরমপুরে। ওনাকে সবাই দত্ত বাবু বলে চেনেন, দত্তবাবু। তো ওনার একটি নাম আছে, আমি নামটা এখানে আনছি না, কারণ উনি বলেছে ম্যাডাম নামটা বলার দরকার নেই, যতটা পারবেন যাতে আমার পরিচয়টা গোপন রেখেই ঘটনাটা শেয়ার করা যায়। তো ঘটনাটা আমি তোমাদের একটু প্রথম থেকে বলি। আমাদের যিনি দত্তবাবু আজকে ঘটনাটা শেয়ার করেন, এত সুন্দর এত ভয়ঙ্কর একটি ঘটনা, সাথে একটি ফুটেজও উনি পাঠান, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে বুঝতে পারছো ফুটেজ আছে মানে জমজমাটি একটা আসর কিন্তু হতে চলেছে। দত্তবাবু বলেন যে ম্যাডাম, আমি সত্যি কথা বলতে এর আগে অনেকবার ভেবেছি আপনার সাথে আমি আমার এই হরেবল একটা রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব। বাট কখনো সময়ের অভাবে, কখনো ভাবতাম যে আপনি কি আমার ঘটনাটা তুলে ধরবেন, কখনো কিছু না কিছু কারণে আমি না ভাবতাম, আবার সত্যি কথা বলতে পিছু পা হয়ে যেতাম। একবার ভাবতাম তো ১০ পা না পিছিয়ে যেতাম, যে ম্যাডামকে বলবো ম্যাডাম কি নেবে। তো একদিন ভাবলাম না, শেয়ার করেই দিই, যা হয় হবে। তো আপনাকে আমি শেয়ার করছি। আমাকে বলেন যে ম্যাডাম, আমি বহরমপুরে থাকি। আমি একদিন মানে বহরমপুর থেকে ঘুরতে যাই, একটা জায়গায় গিয়েছিলাম, জায়গাটা আমি বলছি না। তো আমি মোটামুটি অনেকটা রাতে আমি শিয়ালদায় ফিরি। তাও অনেকটা রাত বলতে ৯টা ৪৫, যখন আমি শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামি, যেখানে গিয়েছিলাম সেখান থেকে আসি আমি শিয়ালদায়। এবার শিয়ালদা থেকে যেইটুনিক আমাকে বহরমপুর যেতে গেলে রাতটা অনেকটা রাত জার্নি করে যেতে হবে। তো আমার না ওই যেখানে গিয়েছিলাম ওখান থেকে ফেরার সময় বেশ বমি হয়েছে, বমি হয়েছে, শরীরটা খুব টায়ার্ড ছিল, ভালো লাগছিল না। তো যার কারণে আমার সাথে আমার মেয়ে ছিল, আমি আর আমার মেয়ে। মেয়েকে বললাম, মা একটা কাজ কর না, শরীরটা ভালো লাগছে না, যদি আজকে শিয়ালদা চত্বর তো একটা জংশন জায়গা, ওখানে তো হোটেল পাওয়া যায়। তো বলল চল, একটা এখানে কোনো হোটেল নিয়ে রাতটুকুনি থাকি। একটা হোটেল পেলে কি হবে, মনের মতো ব্যাগপত্র লাগেজ যেগুলো সাথে আছে ওগুলো রেখে একটু ভালো করে স্নান করতে পারবো। আর মোটামুটি গরমের সময়টা ঘটে ঘটনাটা, স্নান করতে পারবো পেট ভরে। শিয়ালদার কোনো একটা ভালো হোটেলে বা রেস্টুরেন্টে বসে রাতের খাবারটা খাবো, দিয়ে রুমটা যে ভাড়া নিচ্ছি রুমে গিয়ে ঘুমাবো। সকাল হলে পারে রুম মোটামুটি ওই বলেছে 10:30 11টার সময় ছাড়লেই হবে। তো ছেড়ে দিয়ে তারা বাড়ি চলে যাবে বহরমপুর। তাহলে কি শরীরে যে যেখানে গেছিলেন ওনারা, আসতে যে ওনাদের বমি হয়েছে, শরীর এত টায়ার্ড, তো সেই জিনিসটা না ফিল হবে না। ভালো কথা। এইবার ঘটনাটা শোনো কি হয়। এরকম ঘটনাও আমাদের শিয়ালদার আশেপাশে এমন একটি হোটেল, যেই হোটেলে এই আমাদের দত্তবাবুর সাথে কিন্তু একটা হরেবল এক্সপিরিয়েন্স, তাও রিয়েল, ঘটে যায়। কথা মতো কাজ। আমি আর আমার মেয়ে একটা হোটেল নিই, ওই শিয়ালদা থেকে নেবে একটু
খুব দূরে বলবো না, ওই শিয়ালদা স্টেশন চত্বর থেকে 10-15 মিনিট হেঁটে গেলে একটা হোটেল পাই, একটা মার্কেটের ভেতরে। তো আমরা তো জানি না অ্যাকচুয়ালি পাওয়া যায় কি যাবে কি না। স্থানীয় কিছু ওই ফলওয়ালা কাপড় জামা বিক্রি করছিল, চায়ের দোকানের লোককে জিজ্ঞেস করি, তারা তখন দেখিয়ে দেয় যে হ্যাঁ ওইদিকে যান, অনেক হোটেল আছে, পেয়ে যাবেন। তো আমরা যাই, ওখানে যাওয়ার পর আমরা হোটেলটা নিই। হোটেলটা নেওয়ার পর আমার মেয়ে বলল, বাবা আমি প্রথমে একটু ফ্রেশ হয়ে আসি, তুমি একটা কাজ করো, তুমি একটুখানি মানে রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে আসি। মেয়ে ফ্রেশ হতে গেল, মেয়ে ফ্রেশ হয়ে বেরোনোর পর বলছে, বাবা আমার না গা হাত পাগুলো কেমন জ্বালা করছে। তা আমি বললাম, হতে পারে এক জায়গার জল, থাকি বহরমপুর, গিয়েছিলাম এক জায়গায়, ওখানে 3 দিন ছিলাম, ওখানে একজনের কাজের সূত্রে গেছিলাম। আহ তো অফিসের ব্যাপারে সেটা আলাদা পার্সোনাল। তো ওখান থেকে আবার শিয়ালদায় আসি, এবার শিয়ালদায় কলকাতা একটা জল হাওয়া আলাদা। তো 3টে জল চেঞ্জ হচ্ছে, তো তো মানুষের শরীরে এই জিনিসগুলো তো একটা এফেক্ট ফেলে। তো ওটা কোনো ব্যাপার না, তুই একটা কাজ কর, কোনো ক্রিম ট্রিম থাকলে তুই একটুখানি গায়ে হাত পায়ে ঘষ, আমি স্নানটা করে আসি বলে গামছা নিয়ে বাথরুমে যাই। যখন আমি বাথরুমে গেলাম, বাথরুমটা যখন ভিতর থেকে লক করি না, একটা কিরকম যেন অনুভূতি আমার হলো, মানে আমি না বলে বোঝাতে পারবো না, জাস্ট একটা অদ্ভুত ফিলিংস আমার হচ্ছে। আমি জানি না কেন, কিসের জন্য। আমি তো স্নান করতে গেছি, থাকবো বলেই তো রুমটা নিয়েছি। তো আমি যাই হোক একটা সময় ভাবলাম যে ধুর, স্নান করি তো, আমি ঝপঝপ করে জল ঢেলে স্নান করলাম। স্নান টান করলাম, মেয়েকে বললাম, মা তেলটা দে, ভালো করে মাথায় গায়ে একদম তেল মাখলাম ওই গরমের মধ্যেই, কারণ ভালো করে যাতে শরীরটা মাথাটা যেন শান্ত হয়, ঘুমাতে পারি। কারণ আগের দিন রাতে বারবার ওই বমি করার দৃশ্যটা ট্রেনের মধ্যে, যেখানে পাবলিক প্লেস, ওখানে আমার কত যে কষ্ট হচ্ছিল ওটা আমার বারবার করে মনে পড়ছে। তো মেয়ে আমাকে তেল দেয়, আমি স্নান টান ভালো করে বেরোলাম। তো বেরোনোর পর না পুরো শরীর ছেড়ে দিয়েছে। মেয়ে আমাকে বলছে, বাবা তুমি খাবে না? আমি বললাম, হ্যাঁ একটুখানি শুলে যদি চোখ লেগে যায় আমি যেতে পারবো না, তার থেকে ভালো যে চল আমরা খেয়েই আসি। রাতের খাওয়াটা মেটানোর জন্য আমি আর আমার মেয়ে বেরোলাম। কারণ সত্যি কথা বলতে শিয়ালদা চত্বরে ভালো কোনো হোটেল বা ধাবা আছে খাবার আমার জানা নেই। ওই তো রোড সাইডে ছোট ছোট সব ফুটপাত রাস্তারই হোটেল, তো সেগুলোতেই খেতে হবে। যাই হোক তবুও সেরকম হোটেলের কথা, ওই চাওয়ালা, তারপরে ফলওয়ালা, এদের কাছ দিয়ে জিজ্ঞেস করে এসছি। সেরকমই ভাবলাম কোনো খাবারের হোটেলের কথাও নয়, কারোর কাছ থেকে জেনে নেবো কি আছে, আমরা জানি না তো। তো সেই রকমভাবে বেরিয়ে ২-১ জনকে জিজ্ঞেস করি। তারা বলল, দেখুন খাবার হোটেল বলতে এখানে তো সেরকম ভালো হোটেল নেই, তবে মনের মতো কিছু পাবেন না। হ্যাঁ ওই একটু এগিয়ে গেলে দেখেন ওখানে একটা হসপিটাল আছে। তো কোন হসপিটাল শিয়ালদা স্টেশনের সামনে সেটা তোমরা খুব ভালো করে জানো, আমার মনে হয় না আর বলতে হবে। তা ওই হসপিটালের ওখানে বলল অনেকগুলো দেখুন ঘুমটি করা আছে হোটেল। হসপিটালে যারা পেশেন্ট পার্টি থাকে তারা তো খায় মোটামুটি, খাবার ওখানে খারাপ পাবেন না। এমনি আশেপাশে লোকালিটিতে ভালো কিছু নেই। আর না হলে আপনাকে গাড়ি ভাড়া করে বড় রেস্টুরেন্টে যেতে হবে। মেয়ে বলল, বাবা রাত প্রায় 11টা বাজতে যাচ্ছে, এখন আর কোথায় যাবে? চলো ওই হসপিটালের কাছে গিয়ে খাবারটা খেয়ে নিই। তো আমি আমার মেয়ে হসপিটালের ওখানে যাই। যাবার পর ওখান থেকে মেয়ে আর আমি নিরামিষ খাবার খাই। মেয়ে একটা ডিম খুব জোরাজুরি করে নেওয়ার জন্য। তো একটা ডিম আমি নিই, একটা ডিম মেয়ে নেয়। দুটো ডিমের ওই পোচ নিয়েছিলাম। নিয়ে রাতটুকুনি কোনোরকম চালানোর মতো পেট ভরে ভাতটুকুনি খেয়েছি। সেই তো মোটা মোটা অর্ধ হওয়া চাল সেদ্ধ, ডাল তো সেই জলের মতো। যদিও অন্যকে কখনো অপমান করতে নেই খেয়ে, তবুও টাকা দিয়ে খেয়েছি যেইটুকুনি, যতটা ভালো ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। তো কোনো রকমে ওই খেয়ে যাই হোক চলে আসি রুমে। এসে মেয়ে আমি শুয়ে রয়েছি, মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। আমি আবার বললাম, মারে একটু জল দিবি? মানে খাবারটা খেয়েছি তো ওরকম তো আমরা খাবার খাই না, আমরা একটু গ্রামের লোক, একটু গ্রামের চাল খাই, একটু ভালো অথেন্টিক ডাল খাই, শাকসবজিটাও ভালো পাই। তো
কলকাতা শহরে তো সেটা আশা করা ভুল। মেয়েকে বললাম, মারে একটু জল দিবি? মেয়ের আর কোনো সাড়া শব্দ নেই। বুঝতে পারলাম মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। আমি উঠলাম, উঠে জল খাচ্ছি বসে। বাথরুমের ভিতরে খট করে আওয়াজ হলো, মনে হলো বাথরুমের ভিতরে কেউ ঢুকে ভিতর থেকে শিকলটা টেনে দিল। আমি না বাথরুমের দিকে তাকালাম, ওই ছোট্ট মানে যে রুমটায় রয়েছে ওই রুমের মধ্যেই বাথরুম। তাকালাম, বাথরুমের মধ্যে আমি, মেয়ে ঘুমাচ্ছে, আমি বসে আছি। বাথরুমের দরজাটা বেজানোর মতনই, মনে হচ্ছে যেন সত্যিই কেউ ভিতর থেকে বন্ধ করে নিল। আমি আবার ভাবলাম, দূর, অনেকক্ষণ ধরে টায়ার্ড হয়ে রয়েছি, ঠিকমতো ঘুম নেই, মনের মধ্যে হাবি জাবি আসছে। জলটা ঘটঘট ঘটঘট করে খেয়ে ওই যে বিছানার পায়ার সামনে জলের বোতলটাকে রাখলাম, যেটা আমরা কিনে এনেছিলাম, একটা ওয়াটার বোতল। তো সেইটা রেখে আমি শুয়ে পড়ি। শুয়েছি, শোয়া মাত্র ঘুমিয়েও পড়েছি। সত্যি কথা বলতে কোনো হুঁশ নেই। আমার মেয়ে হঠাৎ রাতের বেলা চিৎকার করে ওঠে, প্রচণ্ড জোরে চিৎকার করে। আমি বললাম, কি হলো? মেয়ের গলা শুনে বাবা যতই ক্লান্ত থাক, সন্তানের গলার আওয়াজ শুনে বাবা উঠবে না, এটা কখনো হয় না। আমি না সাথে সাথে উঠলাম, উঠে আমি দেখছি কি হলো, আমার মেয়ে বাথরুমের ভেতরে চেল্লাচ্ছে। আমি বললাম, বাথরুমের ভিতরে? আমি আমার মেয়েকে বললাম, কি রে, তুই চিল্লাচ্ছিস কেন মা? কি হয়েছে এ মা? বলে আমি সাথে সাথে উঠে দরজাটা ধাক্কা দিই। যখন দরজাটা ধাক্কা দিই, দরজাটা খুলে যায়। আমাকে আমার মেয়ে বলল, বাবা বাবা এই 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 ঘরটার মধ্যে বাবা কিছু আছে। আমি বললাম, কি হয়েছে বলতো? ওকে চোখে মুখে খুব বিধ্বস্ত, প্রচণ্ড ভয় পেয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তখন মেয়ে আমাকে বলল, বাবা জানো বাবা, আমি উঠলাম রাতের বেলা, খুব জোরে বাথরুম পেয়েছিল, আমি বাথরুম করে চোখে মুখে একটু জল দিচ্ছি, গরম লাগছে বাবা। রুমটা তো খুব ছোট্ট চাপা, আর কলকাতা শহরে ঘরগুলোও তোমরা জানো, আর কম পয়সার হোটেল আর কত বড় হবে। আমি বললাম, হ্যাঁ। বলছে, বাবা আমি না আয়নায় যখন মুখে জলে ঝাপটা দিই, হঠাৎ করে আমি দেখলাম আমার পেছনে বাবা একটা 12-13 বছর বয়সী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তুমি বিশ্বাস করো বাবা, আর দরজাটা না বাবা ভিতর থেকে আমি বন্ধই করিনি বাবা, বন্ধ করলে তুমি খুলতে পারতে, কিন্তু আমি দরজা ঠেলছি বাবা, খুলছে না। মনে হচ্ছিল না বাইরে দিয়ে কেউ দরজা বন্ধ করে দিয়েছে। আমি বললাম, না রে মা, বাইরে দিয়ে তো কেউ দরজা বন্ধ করেনি। বাইরে দিয়ে যদি কেউ দরজা বন্ধ করতো তাহলে তো আমি ভিতর দিয়ে খুলতে পারতাম না, আমি তো ধাক্কা মারতে দরজা খুলে গেল। আমার মেয়ে আমাকে বললো, বাবা বাবা আমি জানি না বাবা কি হচ্ছে, বাবা তুমি ব্যাগপত্র গোছাও বাবা, হ্যাঁ আমার থাকার দরকার নেই বাবা, চলো আমরা স্টেশনে গিয়ে বসি। হ্যাঁ চলো আমরা স্টেশনের দিকে যাই, আমরা ওখানে গিয়ে বসি, ট্রেন আসলে আমরা চলে যাব। আমি বললাম, বাবা ওই কথা বলছিস রে মা? মা তুই ওই কথা বলছিস? এখন তো কেউ তালা খুলবে না, মনে হয় তো ঘুরতে যাস যখন দেখিস না তালা দেওয়া থাকে, ওরকম তো তালা দেওয়া রয়েছে। আমাকে মেয়ে বললো, বাবা তুমি আমার সাথে চলো, নিচে দেখি কেটে তালা দেওয়া আছে কিনা। সত্যি মানে এসে দেখলাম, না না না, কোনো তালা টালা নেই, কেউই নেই। ঘরটার ওরকম সব মানে যার যার বন্ধ, হয়তো নিচে কেউ আছে। দোতলা ছোট্ট একটা হোটেল, হয়তো 6টা কি 5টা রুম হবে। তো মনে হয় না ওখানে কেউ থাকে, খুবই নোংরা, শুধু শরীর দিচ্ছিল না বলে থাকতে হয়। যেই ঘরটা দিয়েছিল ওই ঘরটায় মনে হয় 2-1 দিন আগে কেউ ছিল, একটু পরিষ্কার, এমনিতে সব রুমই নোংরা। মেয়ে বলল, বাবা তোমাকে টাকা দেওয়া হয়ে গেছে, হোটেলের কেউ তো টাকা পায় না বাবা, তুমি বাবা চলো। মেয়ের কথা শুনে, মেয়ে থাকবে না, মেয়ের কথা শুনে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওই রাতের বেলায়, মানে তখন কটা বাজে আনুমানিক, ওই 3:30-4টে বাজে, কোনো রকমে রেডি হতে হতে 4:10-15 হয়ে যায়। তো ট্রেন তো তখন চালু হয়ে গেছে। ওখান থেকে ব্যাগপত্র নিয়ে কারোর সাথে দেখা হয়নি, আমরা ওরকম রুম খুলে রেখে সোজা একদম চলে আসি। 2-1বার নিচে ডেকেছি, কারোর খোঁজখবর পাইনি। যখন গেট দেখেছি খোলা তখন বুঝতে পেরেছি তার মানে বেরিয়ে চলে গেলেও তো কোনো ব্যাপার না, সোজা একদম চলে আসি। স্টেশনে এসে বসি, তারপর বাড়ি যাই।
ওরে বাবা! সেই বাড়ি যাওয়ার পর আমার মেয়ের সেই যে কি শরীর খারাপ, কি বলবো? আমি তো ১ম এই একটা ভয়, একটা আতঙ্ক পেয়েছিলাম। তাও ভেবেছিলাম হয়তো খুব শরীর দুর্বল, খুব টায়ার্ড রয়েছি হয়তো ওর জন্য। কিন্তু সত্যি কথা বলতে যখন মানে বাড়িতে যাই, আমার মেয়ের গায়ে প্রচণ্ড জ্বর। বাড়ি ঢুকতে ওর মা বলছে, "কি গো? কি হয়েছে?" আমি বললাম, "এইরকম, এরকম মানে অবস্থা।" ফোন, মেয়ের আমার দুজনেরই ফোন কাজ করছে না। কেন বুঝতে পারলাম না। বাড়িতে শুধু জানিয়েছিলাম যে আজকে কলকাতায় আমরা থেকে যাচ্ছি, কালকে যাব। ওই হোটেলে রুমে যাবার পর আমাদের না মেয়ের না আমার কারোর ফোন কাজ করেনি। জানি না, কিন্তু না যে ওখানে নেটওয়ার্ক বা টাওয়ারের কোনো প্রবলেম হচ্ছিল বা আদার্স কিছু। কারণ আমরা দেখেছি হোটেলে যারা ছিল তারা দিব্যি ফোনে কথা বলতে পাশ দিয়ে গেছে। কেউ বসে ফোনে গেমও খেলছে। তাহলে ফোনে যে কাজ হচ্ছে না, তাহলে ফোনে যে কোনো রকম কাজ আমাদের হয়নি সেটা আমরা ধরতে পারি নিশ্চয়ই কোনো কারণ ছিল। যেই কারণের জন্য আমাদেরই শুধুমাত্র আমাদেরই দুজনের ফোন কোনো কারণে চলেনি। কারণ আমরা নিজের স্বচক্ষে দেখেছি ওই হোটেলে যারা ছিল তারা নিশ্চয়ই ফোনে কথা বলছিল কারোর সাথে, কানে ফোন নিয়ে যাচ্ছিল হাসতে গেম খেলছে নিজের চোখে দেখেছি। তাহলে আমাদের, কেবলমাত্র আমাদের ফোনে কোনো রকম কোনো কিছু হয়নি। এইটার পেছনেও কি ওই রুমে থাকার সাথে কোনো কিছু জড়িত আছে? জানি না। সৎ প্রশ্নের উত্তর এখনো পাইনি। তবে বাড়িতে আসার পর মেয়ের শরীর জ্বরে ভেঙে যায়। মেয়ের মা আমাকে রীতিমতো জিজ্ঞেস করতে থাকে, মেয়ের এরকম অবস্থা হলো কিভাবে? আমি যখন মেয়ের মাকে শান্ত করে বসিয়ে সবটা বললাম, মেয়ের মা তখন বুঝতে পারলো। আর মেয়ের মাও আপনার ভিডিও দেখে, আপনাকে খুব বিশ্বাস করে। আর এটাও বলে রাখি, দিদিভাইয়ের কথা বলছে, দিদিভাই কিন্তু আমার একজন ক্লায়েন্ট। উনি কিন্তু আমার কাছ থেকে ওনার মেয়ের জন্যও কাজ করিয়েছিলেন আর বাড়ির বাস্তুর বিষয়ে কিছু কাজ করিয়েছিলেন। দত্তবাবু বলেন, ম্যাডাম সিরিয়াস বলছি। অনেকেই সেই প্রশ্ন একটা চলে আসছে, অনেকেই বলে না, দূর এসব ভূত প্রেত আবার হয় নাকি? আমরা হয়তো কারোর সাথে কোনো একটা অভিজ্ঞতা ঘটে গেছে, হয়তো অনেকে বলে, দূর আমরা তো এখানে গেছি, আমরা তো এইরকম জায়গা দিয়ে আসি যাই, কই আমাদের সাথে তো কিছু হয় না। সব কিছু সবার সাথে হয় না, এটা মাথায় রাখতে হবে। সব কিছু কিন্তু সবার সাথে ঘটে না। তো চলো দর্শক বন্ধুরা, আমরা তাড়াতাড়ি কমেন্টগুলো পড়ি। কমেন্ট পড়ছি শুধু নামগুলো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি নামগুলো পড়ছি। আজকে কমেন্টের কিছু পড়ছি না, শুধু নামগুলো বলবো। শম্পা মিনি কিচেন, প্রদীপ দাস, তারপরে কমেন্ট করেছো আমাদের শম্পা মিনি কিচেন, আবারও চৈতালি রয়, মিঠু, তারপরে আকাশ রূপসাগর, সুনিতা চন্দ্র, ঝুমা চ্যাটার্জি, রাজা মল্লিক, কৃষ্ণা ধারা, সৌমিক সরকার, তারপরে সন্তুর দুনিয়া, ময়না দত্ত, পাপ্পু দে, বেবি ঘোষ, সৈনী রয়, পিন্টু ঘোষ, তারপর বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, বনানী কর্মকার দিদি ভাই, ইন্দ্রজিৎ রয় চৌধুরী, সুকন্যা অনেকদিন পর বোন, তারপরে আমাদের রূপা দিয়ে বোন, তারপর ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, সুমনা ভট্টাচার্যা, আয়ান হালদার, সোনিয়া মণ্ডল, তারপরে ডালি দেবনাথ দিদিভাই, কিং কোপরা, কিষাণু মান্না, তারপরে কমেন্ট করেছো আমাদের সোনাই ভট্টাচার্যা, শ্রাবণী হাজরা, তারপর কমেন্ট করেছো বাপন সাহা, পিঙ্কি দাস, প্যান্থার গেমিং ওয়াইটি, সাধন জানা, দেবাশিস বর্মন, মিম বাংলাদেশ থেকে, তারপর কমেন্ট করেছে শুভঙ্কর ঘোড়ই, নীতা বসু, সৌমিত্র ভট্টাচার্যা, তারপরে সুজাতা দাস, রুবি, কাকুলি রয়, তারপর সোমা দাস পরিবার থেকে, তারপর কমেন্ট করেছো সৌমিক সরকার। উনি কিন্তু সবার প্রথম কমেন্ট করেছিলেন, তাই জন্য পিন কমেন্ট করে দিয়েছিলাম। যাই হোক, আজকের মতো আসবো। আর ঘটনা দুটো কেমন লাগলো, ফুটেজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আগামীকাল তোমাদের জন্য কিন্তু দুটো টিপস আছে, দুটো টিপস আমি আগামীকাল দেবো। চ্যানেলে চোখ রেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখনের মতো আসছি, বড় মায়ের আশীর্বাদ, সবার মঙ্গল হোক, সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।